নমস্কার। আজকে আমরা এবিএনএস চ্যানেলের পক্ষ থেকে একান্ত সাক্ষাৎকারে দুজন ব্যক্তিত্ব, ইনি সর্বভারতীয় চিত্রকর রাজশ্রী অধিকারী এবং অ্যাডভোকেট কবি এবং এই চিত্র কলা বা চিত্র শিল্প চেতনার একজন গুণসম্পন্ন মানুষ শেখরকান্তি দাস। এই দুজনের কথোপকথন আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমে আমি ধন্যবাদ জানাবো, প্রণাম জানাবো চিত্রশিল্পী রাজশ্রী অধিকারীকে। ধন্যবাদ, নমস্কার জানাই শেখরকান্তি দাস মহাশয়কে। শেখরদা, আপনি তো এই চিত্রকলা বা চিত্রশিল্প সম্পর্কে ধ্যান ধারণা বা অভিজ্ঞতা অনেক দিনের, সেই শৈশব থেকে আমি যতদূর জানি। তা আপনার রাজশ্রীদার কাছে এই সম্পর্কিত কিছু বিষয় আপনি যদি তুলে ধরেন আমজনতার কাছে বা শ্রোতাদের কাছে, আপনাকে অনুরোধ করবো আপনি কিছু কথা ওনার সাথে বিনিময় করবেন। প্রথমে রাজস্বীকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাতে হবে যে ও আমাদের এতক্ষণ সময় দিচ্ছে, ওর কাছ থেকে কিছু মূল্যবান কথা আমরা শুনতে পাবো। এই মূল্যবান কথাগুলো সবটাই হবে ওর এডুকেশন, অর্থাৎ যেটা নিয়ে ও পাস করছে ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে, এবং বিশেষ করে একজন কৃতি ছাত্র যে ইন্ডিয়ান আর্টের উপরে ও কাজ করেছে। এবং প্রথম থেকে দেখেছি ওর ইন্ডিয়ান আর্টের উপরে যখন এই ন্যাকটা তৈরি হয়েছে, সেটা কিন্তু কখনো বাণিজ্যিক নয়, কোনো বাণিজ্যিক ভিত্তিতেও কিন্তু এটা করেনি, কিন্তু ওর ভালোবাসা, এই ভালোবাসাটাই ওকে কিন্তু এই ইন্ডিয়ান আর্টের উপরে নিয়ে এসেছে। এই ইন্ডিয়ান আর্টকে ও ভালোবেসেছে। এই ভালোবাসাটা আমাদের ভারতীয়দের কাছে বড়, অর্থাৎ আমাদের যে নিজস্ব আর্ট শৈলীটা, ইন্ডিয়ান আর্টের যে নিজস্ব শৈলীটা, সেটাকে ধরে রাখার জন্য ও একজন প্রবর্তক হতে চাইছে। এটা আমরা খুব সাধু মনে সাধু মনে এটাকে আমরা গ্রহণ করছি, এবং সেই হিসেবে আমাদের অল বেঙ্গল মানবিক সোসাইটির পক্ষ থেকে যে তারকার সন্ধানে আমরা বেরিয়েছি, সেই রকম একটি তারকা পেলাম, যা আমরা তার কাছ থেকে জানবো। এবার সেই প্রশ্ন ছোট ছোট কয়েকটা বলবো, নিশ্চয়ই আমাদের রাজস্বী বলবে। রাজস্বী, ইন্ডিয়ান আর্টটার বুঝি তোমার এই ভালোবাসার জন্ম কেন? ইন্ডিয়ান আর্টটা আমার ভালোবাসা জন্মানোর কারণ এটার যে নিপুণতা, একটা দক্ষতার কাজ রয়েছে, এবং পাশাপাশি দেখতে গেলে ওয়েস্টার্ন পেন্টিং, ওয়েস্টার্ন আর্ট যেটা বলি, সেটা আমাদের পাশ্চাত্য বিদেশ থেকে আসে। আমাদের নিজস্ব দেশে অনেক কাজ রয়েছে, অনেক ধরনের কাজ হয়। তার মধ্যে ইন্ডিয়ান স্টাইলটা অবশ্যই অবনীন্দ্রনাথ ঠাকুরের তৈরি করা এটা। তো সেই ধারাটাকে আমি ভালোবেসেছিলাম এই একটা কারণেই, যে আমাদের দেশেরও তো নিজস্ব কাজ রয়েছে। আমি কেন বাইরের দেশের কাজটাকে এতটা গুরুত্ব দেব? আমি ভারতীয় একজন, আমি ভারতবর্ষের কাজটাকেই বেশি গুরুত্ব দেব, এবং সেটাকেও যে একটা নতুনত্ব জায়গায় নিয়ে যাওয়া যায়, সেটাই আমি চেষ্টা করব সারা জীবন পরে। আমি ওয়েস্টার্ন পেন্টিংটাকে নেবো না। আমি কখনোই বলছি না ওয়েস্টার্ন পেন্টিংটা খারাপ, ওটাও খুব ভালো, কিন্তু আমাদের দেশের কাজটা আমার কাছে আরো অনেক হাই লেভেলের কাজ। এই জায়গা থেকে আমি বলি, তাহলে তুমি যে কথাটা একটা বলেছো যে আমি ইন্ডিয়ান কালচারের উপরে দাঁড়িয়ে থাকবো, আমার ইন্ডিয়ান কালচারের যে কৃষ্টি ঐতিহ্য, সেটাকে তুলে ধরবো। তাহলে আমাদের ইন্ডিয়ান কালচারের যে সমস্ত কিছু ঐতিহ্য, তাতে পৌরাণিক বাকি আছে, আমাদের জীবনযাত্রার কিছু অংশ আছে, সেইগুলোকে আমরা ইন্ডিয়ান আর্টের উপরে ধরে রাখি। আমরা জানি ইন্ডিয়ান আর্টের একটা আলাদা মাধুর্যতা আছে, সেই মাধুর্যতা পাশ্চাত্য যে আর্ট শৈলী, তার থেকে অনেক অনেক সুদী, অনেক আরামদায়ক, পেলব।
যে ছবিগুলো দেখলেই মনে হয় ভালো লাগছে। কারণ কি, সেখানে কিন্তু সমস্ত কিছুটাই পাওয়া যায়। আমরা তাহলে, তুমি এটা একটু বলো যে এই যে মলগুলো যে তৈরি করছি বা আমরা তৈরি করে এসেছি, দেখেছি, বেশিরভাগ পুরোনো গেছে। তার মধ্যে কিন্তু দুটো দিকে আছে। একটা হচ্ছে যেরকম স্নিগ্ধতা আছে, সেরকম কি আছে, যুদ্ধের ব্যাপার আছে, অর্থাৎ যন্ত্রণারও ব্যাপার আছে। মানুষের যন্ত্রণা আছে, প্রকৃতির যন্ত্রণা আছে, আমাদের সমাজের যন্ত্রণা, সেইগুলো আমরা তুলে নিয়েছি। বিশেষ করে এই সিরিজগুলো আমরা আগে দেখে এসেছি, বুদ্ধের সিরিজগুলো দেখে এসেছি, চৈতন্যের সিরিজগুলো দেখে এসেছি, রাধাকৃষ্ণের সিরিজগুলো দেখে এসেছি। রাধাকৃষ্ণের সিরিজের মধ্যে আবার সেটা চলে যাচ্ছে মহাভারতের সিরিজও আমরা অনেক দেখেছি। তাতে কিন্তু মহাভারতের মধ্যে কৃষ্ণের সিদ্ধতা আছে, কিন্তু যুদ্ধের ভয়াবহতাও আছে। আজকের দিনে সেই ভয়াবহতা কিন্তু ফিরে এসেছে আবার, তাই তো? তাহলে আমরা কি বলতে পারবো, তুমি কি বলতে পারবে, আজ তখন মহাভারতের যে যুদ্ধের ভয়াবহতা, আজকের যে যুদ্ধের ভয়াবহতা, তার অনেক বেশি ব্যাপার? তাহলে কি এই ইন্ডিয়ান আর্টে আমাদের এই যে প্রজন্মের যে এখন ভয়াবহতা চলছে, তাকে এই সুন্দর বেরোবতার মধ্যে, হ্যাঁ, এবং সুন্দরতার মধ্যে এই ভয়াবহতাকে তুলে ধরা যাবে? অবশ্যই তুলে ধরা যাবে, কিন্তু আমরা এক্সিবিশন, আমরা ছবি আঁকি কেন সেটা আমি আগে দেখবো। আমার এটা ব্যক্তিগত ধারণা। আমরা ছবি দেখতে যাই বা গান শুনতে যাই, নাচ করতে যাই, নাচ দেখতে যাই, সেটা একটা এন্টারটেনমেন্ট, আমাদের মন ভালো করার জন্য। আজকে পৃথিবীটায়, পুরো পৃথিবীতে আগুন জ্বলছে, সব জায়গায় যুদ্ধ, সে ঘরেও যুদ্ধ, মাঠেও যুদ্ধ। তো সেই কিছুক্ষণের যুদ্ধের মধ্যে যদি আমরা একটা আনন্দ পাই, খুশি পাই, আমরা কাজ দেখে, সেখানে ছবির মধ্যেও যদি আমি যুদ্ধটাকে টেনে নিয়ে আসি, তা আমার ব্যক্তিগত ধারণা সেই যুদ্ধটা থেকে একটুখানি বিরত রেখে আমি একটা ভালো জিনিস দেখালাম, সে দর্শক এসে যেমন দেখবে, না, আমার মনটা শান্ত করে দিল এই কাজটা দেখে। মাথাটা সকাল থেকে অনেক গোলমাল হয়েছিল, তো ছবিটা দেখে আমার মনটা শান্ত হয়ে গেল, এইটাও হয়। ঠিক আছে, এখন থেকে আমি আবার অন্যরকম ভাবে পজিটিভ কিছু ভাবি। তো আমি সেই দিকেই নিয়ে যেতে চাই মানুষের মনটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য। কারণ যুদ্ধ করে কোনো লাভ নেই, যুদ্ধ করে কটা মানুষের মন বিগড়ে যাবে, কটা মানুষের হয়তো মৃত্যু হবে, এর থেকে বেশি কিছু নয়। তার থেকে সুন্দরভাবে যেমন বাগান সাজানো হয় সেরকমই সাজানো হোক, ব্যাপারটা এইটাই। তাহলে ঠিক আছে, তাহলে সেই জায়গাটা এসে গেল। আমাদের ভারতীয় দর্শন তাই বলছে যে আনন্দই ব্রহ্ম, তাহলে শিল্পী আনন্দ দেবে, তাই তো? শিল্পী আনন্দ দেবে। আর ওই যে বললে মাথা থেকে অনেক বোঝা নেমে যাবে, আমাদের দৈনন্দিন জীবনের যত কিছু বোঝা আছে, যন্ত্রণা আছে, বেদনা আছে, সেগুলো শিল্পের কর্ম দেখে আমরা আনন্দ পাবো, এবং সেই আনন্দটাই হচ্ছে পরম একটা আনন্দের অংশ দেখায়। এইটাই আমরা চাইছি, তাই তো? তাহলে এই লেখার শিল্পের মধ্যে একটা দেখ, আরেকটা কথা বলছি, আজকে কাজ হচ্ছে, আমরা দেখেছি মিক্সড মিডিয়ামে কাজ হয়ে যাচ্ছে। বিশেষ করে এই মিক্সড মিডিয়ামের কাজে উস্কে দিয়েছে আমাদের পাশ্চাত্য শৈলীটা, তাই তো? সেখানে প্যাস্টেল ধরো, কালার ধরো, সমস্ত মিক্সড মিডিয়ামে করেছে। সেই সেইটা কি আমাদের ইন্ডিয়ান ফর্মেটে আনছ? অবশ্যই আনা সম্ভব। এমনকি আমি আজকে সেরকম কাজ আপনাদের দেখাতে পারলাম না, আমার নিজস্ব কাজ রয়েছে মিক্সড মিডিয়ায়, কিন্তু এটা বেসিক যেটা বেসটা, এইটার ফর্মুলাটাকে শেখা উচিত। আসল যে ক্যানভাস বা পেপার সাপোর্টটা বাইন্ডার হিসেবে কাজ করবে, এতগুলো ধরনের মিডিয়াম আসছে, সেই মিডিয়ামটাকে ধরে রাখতে হবে, এবং সেই কাজটা পরবর্তীকালে কোনো গ্যালারিতে বা কারোর বাড়িতে ঝুলতে পারে সেই কাজটা ওয়ালে। তো এই অবস্থায় থেকে একজন বায়ার্স কিনে নিয়ে গেল বা আর্ট লাভার্স কিনে নিয়ে গেল সেই কাজটা, 2 মাস বাদে বা 2 বছর বাদে যদি ওটা ঝরে পড়ে, তারও ভালো লাগবে না, আর্টিস্টেরও ভালো লাগবে না। তো সেই জায়গাটাকে ধরে রেখে আসল পদ্ধতিতে যদি, কি নিয়মে যদি কাজটা করা যায় মিক্সড মিডিয়ায়, অবশ্যই ভালো করা, কিন্তু সম্ভব হয়? সম্ভব হয় না হয় না। সকলের জন্য। এই জায়গাটাই ধরে খেয়াল, সেইটি বারবার চলে এলো। ইন্ডিয়ান ফিলোসফি সবসময় চাইছে ইটার্নিটির জয়গান, অর্থাৎ অনন্তের কথা, অনন্তের সত্যের জয়গান করতে চাইছে। আমাদের সবটাই চাই
সেইটাই কিন্তু আমাদের ইন্ডিয়ান আর্ট ফর্মের তবে আমি বলবো মিক্সড মিডিয়ায় আমাদের ওয়েদারে না করাই ভালো। আমাদের 12টা মাস 12টা সময় ওয়েদারটা প্রচন্ড ডিফারেন্ট করে। ওয়েস্টার্ন পেন্টিং এ ওয়েস্টার্ন পাশ্চাত্য, ওখানে ঠান্ডাটা বেশি, ইদানিং গরম হচ্ছে ওখানেও, কিন্তু ওরা যে লেভেলে বিলং করে, যেখানে থাকে ওরা সারাক্ষণ এসি ঘরে বসে থাকে, এসিতে থাকে, তো ম্যাটার করে। আমাদের দেশের আর্টিস্টরা অতটা এসি লাগাতে পারবে না, ঘরে ম্যাক্সিমাম এসি নেই, ঠান্ডাতে রাখতে পারবে না, তো সেক্ষেত্রে মিক্স মিডিয়ায় না করাটাই বেটার। বেটার তাহলে তাহলে একটা কথা তাহলে চিন্তা করো, যে আমাদের সময় অবনীন্দ্রনাথ ঠাকুর যে ছবিটা আরম্ভ করেছিলেন সেটা অ্যাবসলিউটলি না, তার আগেও ইন্ডিয়ান আর্ট ফর্ম ছিল, সেটাকে তিনি একটু মডিফাই করেছিলেন। হ্যাঁ, মডিফাই শুধু না, মডিফাই অর্থে এমন ভাবে মডিফাই করেছিলেন, ওই যে বললেন, ওই যে যেটা বললেন যে এমন কিছু কাজ, এমন কিছু থাকবে যা চিরকালের জন্য মানুষের মাথায় থাকবে, যা ছড়িয়ে পড়বে না। এই যে কথাটা বলেছিল, ছড়িয়ে পড়বে না, অর্থাৎ এটা যদি কোনোদিন ছড়িয়ে পড়ে না, অনন্ত সত্য সত্যটাই থেকে যায়। তাহলে আমার মেসেজটা, অর্থাৎ যা কিছু জয়েন করছি আমরা ইন্ডিয়ান ফর্মের উপরে, যেটাকে আমরা ইন্ডিয়ান আর্ট বলছি, সেটা কিন্তু সেই সত্যের কথা বলছে, সেইটা কিন্তু আমি থাকবে। অর্থাৎ যুদ্ধ দিয়ে যা কিছু করে, কিন্তু সেই সত্যটা কিন্তু সেইখানেই থেকে যাবে। কারণ আমরা দেখেছি যে মহাভারতের সেই কৃষ্ণ যখন যুদ্ধ করছে, সেখানে তার দিচ্ছেন, অ্যাডভাইস দিচ্ছেন কাকে, অর্জুনকে, যেখান থেকে গীতার উৎপত্তি হচ্ছে, সেখানেও কিন্তু দুটো একটা সেই যুদ্ধের আবহাওয়ার মধ্যেও কিন্তু একটা ইটার্নিটি আমরা উদ্ভাস পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এইটাই কিন্তু আমাদের ইন্ডিয়ান আর্ট বা কালচারের মাধুর্য, সেটাকে আমরা কোনো পাতে চাইছি না। অর্থাৎ রাজস্বী একজন ইন্ডিয়ান কালচারের মানুষ, ইন্ডিয়ান পেইন্টসের একজন পণ্ডিত মানুষ, সে কিন্তু এই আনন্দ রেখাটা, সে কিন্তু অনন্ত রেখাটাকে সে মুছে দিতে চাইছে না মিক্সড মিডিয়ামে বা মিক্সড কালচারের উপরে কাজ করে। তাহলে বিশুদ্ধতার উপরে আমরা বলতে পারবো কি যে এটা জলজ্যান্ত, আমি একটু বলছি জলজ্যান্ত উদাহরণ আমাদের সামনেই রয়েছে, আমরা যেটা সকলে পয়সা খরচ করে দেখতে চাই, অজন্তা আজও কিন্তু দেখতে যাই, সেখানে কিন্তু কোনো মিক্স মিডিয়ার ব্যাপার নেই না, সেখানে পরিষ্কার জেনুইন কাজ হয়েছে। তো সেক্ষেত্রে সেটা কিন্তু আমাদের বারবার টেনে নিয়ে যাচ্ছে এবং আমরা দেখতে যাচ্ছি, সেটা আজও অক্ষত, সেখানে হয়তো কালার নেই কিন্তু লাইন রয়ে গেছে। তাহলে তোমার এই কাজগুলো তাহলে নিশ্চয়ই অনন্তকালে ধারণ বাহক হয়ে থাকে। আমরা চাইবো তোমার এই জয়যাত্রা শুরু হয়েছে, এটা যেন অক্ষুণ্ণ থাকে। আমরা আমাদের অল বেঙ্গল মানবিক সোসাইটির পক্ষ থেকে সমস্ত ভাবে আন্তরিকভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, তোমার এই যে চিন্তাধারা, অর্থাৎ এটা নিজে আমরা যা কিছু করছি, সাহিত্য সেবা করছি, তুমি ড্রয়িং এর মাধ্যমে, অঙ্কনের মাধ্যমে যা করছি, সেইটা কিন্তু সেই অনন্তের ক্রীড়া, সেইটা কিন্তু তুমি ধরে রাখতে পারছো, এবং সেই ইটার্নিটিকে ধরে রাখতে পারলে তুমিও ইটার্নাল ভাবে তোমার প্রাণ ইটার্নাল। এইটাই আমরা চাইবো, এই সুন্দর সত্য জিনিসটা তোমার আর্টের ফর্মে থাকুক, এবং আমরা যারা এসেছি সকলে যারা এসেছি অল বেঙ্গল মানবিক সোসাইটির পক্ষ থেকে, তাদের কাছে এই বার্তা যাক যে তারা আজকে দেখে যাক যে ইন্ডিয়ান আর্ট ফর্ম কি, ইন্ডিয়ান আর্ট ফর্মের মধ্যে কি সত্য নীতি আছে। যেই সত্য আজকে রাজস্বী বলছে যে সেই বেলবতার মধ্যে অনন্তের পূজা এবং অনন্তের স্নিগ্ধতা সেটাই থেকে যাবে। যুদ্ধ, হানাহানি, মারামারি, কাটাকাটি তা থাকবে না, সেটা ঝরে পড়ে যাবে দেয়াল থেকে, হ্যাঁ মহাভারতের তাই সেই যুদ্ধের আগেও তাই জন্য সেই সত্য কথাটা উচ্চারণ করেই তাই তো আজকে এই পর্যন্ত আমরা সমাপ্ত করছি, এবং আমরা রাজস্বী অধিকারীকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, এবং ওর উন্নতির জন্য আমরা সবাই প্রার্থনা করব, এবং ওর চিরকাল ভালো থাকুক, ওর কাজ আরো ভালো হোক, সেই হিসেবে আমরা ওর শুভেচ্ছা দিয়ে, আমাদের সকলের আশীর্বাদ দিয়ে আমরা আজকে এই তারকার সন্ধানী অনুষ্ঠানটি এখানেই নমস্কার। এবিএমএস চ্যানেলের পক্ষে আশিস ঘোষ, সাক্ষাৎকারে রাজশ্রী অধিকারী এবং শেখর কান্তি দাস।